আচ্ছা, আজ আমরা বিলিয়ারি অ্যানাটমি, লিথোজেনেসিস আর সার্জিক্যাল ইন্টারভেনশনগুলোর একেবারে পিএইচডি স্তরের একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে প্রবেশ করতে যাচ্ছি। গলব্লাডার আর বিলিয়ারি স্টোনের এই জটিল বিষয়টির একেবারেই আদ্যপ্রান্ত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আজ তুলে ধরা হবে। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট কোনো কিছুই আজ বাদ যাচ্ছে না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই গভীর বিশ্লেষণমূলক আলোচনা। আমাদের আজকের একাডেমিক সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। ১. অ্যানাটমি ও লিথোজেনেসিস, ২. ইমেজিং ও সার্জারি, ৩. কোলিসিস্টাইটিস স্পেকট্রাম, ৪. ফিস্টুলাইজিং সিন্ড্রোম এবং সবশেষে কোলিডোকলিথিয়াসিস। বেসলাইন অ্যানাটমি থেকে শুরু করে আমরা ধাপে ধাপে জটিল সার্জিক্যাল ম্যানেজমেন্টের দিকে এগোব। প্রথম পর্ব, অ্যানাটমি ও লিথোজেনেসিস ফান্ডামেন্টালস। ক্লিনিক্যাল সার্জারির মূল ভিত্তিটাই কিন্তু শুরু হয় গল ব্ল্যাডারের স্বাভাবিক পাইরিফর্ম বা নাশপাতি আকৃতি দিয়ে। ফিজিক্যাল এক্সামিনেশনের সময় এর একটা চমৎকার সাইড টু সাইড মোবিলিটি দেখা যায়। কিন্তু লক্ষণীয় বিষয় হল কার্সিনোমা বা ক্যান্সারের ক্ষেত্রে এর আকৃতি আর মোবিলিটি দুটোই হারিয়ে যায়, যা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক ক্লু। অ্যানাটমির এই জায়গাটাতে কনফিউশন হওয়াটা খুব স্বাভাবিক। হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল আর ক্যালটস ট্রায়াঙ্গেলের সীমানার পার্থক্য বোঝাটা সার্জারির জন্য লিটারেলি অপরিহার্য। ক্যালটস ট্রায়াঙ্গেলের সীমানায় রয়েছে সিস্টিক আর্টারি, কমন হেপাটিক ডাক্ট এবং সিস্টিক ডাক্ট, আর ঠিক এখানেই থাকে সিস্টিক লিম্ফ নোড অফ লান্ড, যা গলব্লাডার ক্যান্সারের সেন্টিনেল লিম্ফ নোড হিসেবে কাজ করে। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিতে বাইল ডাক্ট ইঞ্জুরি এড়াতে এবং ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি নিশ্চিত করতে এই সীমানাগুলো নির্ভুলভাবে চেনা ছাড়া কোনো বিকল্প নেই। স্টোন বা পাথরের ধরনগুলো নিয়ে একটু কথা বলা যাক। পিওর কোলেস্টেরল স্টোন সাধারণত একাই রাজত্ব করে, তাই এর নাম দেওয়া হয়েছে কোলেস্টেরল সলিটেয়ার। অন্যদিকে ব্রাউন পিগমেন্ট স্টোন সরাসরি ইনফেক্টেড বাইলের সাথে সম্পর্কিত, যা আমাদের এশিয়ায় রীতিমতো একটা এন্ডেমিক সমস্যা। ব্ল্যাক পিগমেন্ট স্টোনের পেছনের মূল কারণ হল হিমোলাইটিক ডিসঅর্ডার, তবে মিক্সড বা মিশ্র স্টোনই সবচেয়ে বেশি দেখা যায়, আর এদের ফ্যাসেটেড বা কোণাকৃতি দিকগুলো দেখলেই বোঝা যায় যে ভেতরে একাধিক স্টোন ঘাপটি মেরে আছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই প্যাথোলজিগুলো যেখানে অবস্থান করে সেই গলব্ল্যাডারের সাবসিরোসাল লিম্ফ্যাটিক্স সরাসরি গলব্ল্যাডার ফোসাতে ড্রেন করে, যা ক্যান্সারের বিস্তারের একদম প্রধান একটা পথ। গলস্টোন তৈরি হওয়ার পেছনে মূলত তিনটি শর্ত বা লিথোজেনিক ট্রায়াড কাজ করে: লিথোজেনিক বাইল, স্টেসিস এবং নিউক্লিয়েশন। ঐতিহাসিকভাবে আমরা সেই ক্লাসিক্যাল ফ্যাট, ফার্টাইল, ফিমেল অফ 40 প্রোফাইলটিকে প্রধান ঝুঁকি হিসেবে ধরে নিলেও বর্তমান ক্লিনিক্যাল চিত্রটি কিন্তু নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। অল্প বয়সী এবং বেশ বৈচিত্র্যময় জনসংখ্যার মধ্যেও গলস্টোন হওয়ার প্রবণতা এখন ব্যাপকভাবে দৃশ্যমান। দ্বিতীয় পর্ব, ইমেজিং এবং সার্জিক্যাল ইন্ডিকেশনস। এখন প্রশ্ন জাগতে পারে, আমরা এত নিখুঁতভাবে এই স্টোনগুলোর শনাক্ত করি কিভাবে? চলুন ডায়াগনস্টিক পদ্ধতি এবং সেই সুনির্দিষ্ট থ্রেশহোল্ডগুলো দেখে নেওয়া যাক, যেখানে সার্জারি করাটা একেবারে অপরিহার্য হয়ে ওঠে। খুবই চমকপ্রদ একটা ক্লিনিক্যাল ফ্যাক্ট হল 90% গলস্টোনই এক্স-রেতে রেডিওলুসেন্ট বা অদৃশ্য থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 10% রেডিওপেক স্টোনের ক্ষেত্রে এক্স-রেতে বিরল সিগাল সাইন বা ত্রিভুজাকার মার্সিডিজ বেঞ্জ সাইন দেখা যায়। আর ঠিক এই কারণেই আল্ট্রাসাউন্ড হলো আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড। এর সাহায্যে স্টোনের পেছনে থাকা পোস্ট অ্যাকোস্টিক শ্যাডো দেখে খুব সহজেই একটি স্টোনকে গলব্লাডার পলিপ থেকে আলাদা করা যায়, কারণ পলিপে এই ধরনের কোনো শ্যাডো থাকে না। কখন একটি অ্যাসিম্পটোমেটিক বা উপসর্গহীন গলস্টোন বিপজ্জনক হয়ে ওঠে? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হয় ঠিকই, তবে এই স্ক্রিনে দেখানো নির্দিষ্ট 7টি পরিস্থিতিতে প্রোফাইল্যাক্টিক কোলিসিস্টেক্টমি করা একেবারে বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ, পর্সেলিন গলব্লাডারের ক্ষেত্রে 5 থেকে 7% ক্যান্সারের ঝুঁকি থাকে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তো প্রথম অ্যাটাকটি প্রাণঘাতী হতে পারে। এছাড়া স্টোনের সাইজ যদি 2 সেন্টিমিটারের চেয়ে বড় হয়, তবে সার্জারি অবশ্য করণীয়। তৃতীয় পর্ব, কোলেসিস্টাইটিস স্পেকট্রামস এবং টোকিও ক্রাইটেরিয়া। ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনিত প্যাথোলজিগুলো মূলত সিস্টিক ডাক্ট বা গলব্লাডারের নেকে পাথর আটকে যাওয়ার ফলে সৃষ্ট একটি প্রগতিশীল স্পেকট্রাম, যা সাধারণ প্রদাহ থেকে শুরু করে মারাত্মক আকার ধারণ করতে পারে। ক্লিনিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে মার্ফিস সাইন অত্যন্ত জরুরি একটা টার্ম। খেয়াল রাখতে হবে, এটি রাইট হাইপোকন্ড্রিয়ামের কোনো সাধারণ ব্যথা নয়।
এর একেবারে সুনির্দিষ্ট আনকম্প্রোমাইজিং ক্লিনিক্যাল সংজ্ঞা হল পরীক্ষক যখন গল ব্লাডার অঞ্চলে চাপ দেন তখন গভীর শ্বাস নেওয়ার সময় হঠাৎ শ্বাস আটকে যাওয়া বা ইন্সপিরেটরি অ্যারেস্ট হওয়া। এখানে অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নেই। এর সাথেই পরিপূরক হিসেবে আসে বোয়াস সাইন। ডান দিকের ১২তম পাঁজরের উপরের অংশে হাইপারসেন্সেশিয়া বা অতিরিক্ত স্পর্শকাতরতা দেখা দেওয়াটাকেই বোয়াস সাইন বলা হয়। ফিজিক্যাল এক্সামিনেশনের এই ডায়াগনস্টিক স্ট্যান্ডার্ডগুলো নির্ভুল রোগ নির্ণয়ে দারুণভাবে সহায়তা করে। টোকিও কনসেনসাস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমাদের কি বলছে? এটি মূলত একটি সুনির্দিষ্ট ট্রায়েডের উপর নির্ভরশীল: লোকাল সায়েন্স, সিস্টেমিক সায়েন্স এবং ইমেজিং। ইমেজিংয়ের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডই প্রধান চয়েস। মাথায় রাখতে হবে, হেডা স্ক্যানে যদি ৩০ মিনিটের মধ্যে গলব্লাডারে ট্রেসার প্রবেশ না করে তবে সেটি শুধু সহায়ক তথ্য দেয়, এটি প্রাইমারি চয়েস নয়। আর তীব্রতার উপর ভিত্তি করে এটিকে যে ৩টি গ্রেডে ভাগ করা হয়েছে তার মধ্যে গ্রেড 3 সরাসরি অর্গান ডিসফাংশনকে নির্দেশ করে। এই প্যাথোলজিক্যাল ভেরিয়েন্টগুলোর মধ্যে নিখুঁত পার্থক্য করাটা অত্যন্ত জরুরি। অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস সাধারণত আইসিইউ বা সেপসিসে আক্রান্ত রোগীদের হয়, যেখানে কোনো স্টোনই থাকে না। ফিট রোগীদের ক্ষেত্রে আর্লি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি একেবারে আদর্শ, আর আনফিট রোগীদের ক্ষেত্রে টিউব কোলিসিস্টোস্টোমি বেছে নেওয়া হয়। ক্রনিক কোলিসিস্টাইটিসের ক্ষেত্রে হিস্টোপ্যাথোলজিতে রোকিটানস্কি অ্যাশফ সাইনাসিস দেখা যায়। সবচেয়ে সতর্ক করার মতো বিষয় হল, এই সাইনাসগুলো ফেটে গেলে জ্যান্থোগ্রানুলোমেটাস কোলিসিস্টাইটিস হতে পারে, যা ইমেজিংয়ে হুবহু গলব্লাডার ক্যান্সারের মতো মনে হয়। চতুর্থ পর্ব, কমপ্লেক্স ফিস্টুলাইজিং বিলিয়ারি সিন্ড্রোমস। এবার অত্যন্ত চমকপ্রদ এবং জটিল মেকানিক্যাল কমপ্লিকেশনস নিয়ে আলোচনা করা যাক। ইন্টারনাল বিলিয়ারি ফিস্টুলা কিভাবে তৈরি হয়, এর পেছনের প্যাথোজেনেসিসটা জানলে সত্যিই অবাক হতে হয়। গলস্টোন ইলিয়াসের পর্যায়ক্রমিক প্যাথোজেনেসিসটা একটু খেয়াল করুন। নামে ইলিয়াস থাকলেও এটি মূলত একটি ডাইনামিক মেকানিক্যাল অবস্ট্রাকশন। ফিস্টুলার মাধ্যমে স্টোনটি সরাসরি অন্ত্রে প্রবেশ করে, সিবিডিতে নয়। সবচেয়ে বড় প্রশ্ন হল, স্টোনটি কোথায় গিয়ে আটকে যায়? অনেকেই ক্যাজুয়ালি ধরে নেন এটি ইলিওসিক্যাল জাংশনে আটকায়, কিন্তু না, এটি টার্মিনাল ইলিয়ামের একেবারে শেষ ৬০ সেন্টিমিটার বা ২ ফুটের মধ্যে গিয়ে অবস্ট্রাকশন তৈরি করে। ফিস্টুলাইজিং প্রেজেন্টেশনের ক্ষেত্রে রেগুলার স্ট্রায়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ। গলস্টোন ইলিয়াসের ইমার্জেন্সি ল্যাপারোটমিতে স্টোনটিকে মিল্কিং, ক্রাশিং বা এন্ট্রাটমির মাধ্যমে বের করা হয়। মনে রাখা দরকার, পেরিটোনাইটিসের কারণে অন্ত্র কেটে ফেলার প্রয়োজন না হলে প্রথম সার্জারিতেই গলব্লাডার এবং ফিস্টুলার অপারেশন করা হয় না, সেটি দ্বিতীয় ধাপের জন্য রেখে দেওয়া হয়। অন্যদিকে মিরিজি সিন্ড্রোমে নেক স্টোনের চাপের কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস দেখা দেয়। এক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য এমআরসিপি এবং চিকিৎসার জন্য পার্শিয়াল কোলিসিস্টেক্টমি অপরিহার্য। পঞ্চম পর্ব, কোলেডোকোলিথিয়াসিস স্ট্র্যাটেজিজ। এবার আসা যাক কমন বাইল ডাক্ট বা সিবিডি স্টোনে। এর একটা ইন্টারেস্টিং ব্যাপার হল, এর ৯০% কিন্তু গল ব্লাডার স্টোন থেকে নিচে নেমে আসে। বাকি মাত্র ১০% হল প্রাইমারি ব্রাউন পিগমেন্ট স্টোন, যা মূলত সিবিডিতেই তৈরি হয়। অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস একটা সত্যিকারের ইমার্জেন্সি। এর ক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল চারকোট ট্রায়াড দেখতে পাই। ইন্টারমিটেন্ট বা সাময়িক অবস্ট্রাকশনের কারণে রোগীদের থেমে থেমে ব্যথা, জ্বর এবং জন্ডিস হয়। আর এই পরিস্থিতির সাথে যদি হাইপোটেনশন বা শক এবং মানসিক অবস্থার পরিবর্তন যুক্ত হয়, তবে তাকে রেনাল স্পেন্টার্ড বলা হয়। এটি ইনফেকশন ছড়িয়ে পড়া এবং সম্ভাব্য প্রাণঘাতী পরিণতির একটি অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত। সার্জারির এই গোল্ডেন রুল বা মূল মন্ত্রটি একেবারে প্রামাণিক। এমআরসিপি ডায়াগনোসিস করে আর ইআরসিপি চিকিৎসা করে। ইআরসিপি কিন্তু একটি অত্যন্ত ইনভেসিভ পদ্ধতি, যেখানে অ্যাম্পুলা অফ ভ্যাটারে ঠিক ১১টার কাটার পজিশনে কাট করতে হয়। এর ফলে মারাত্মক প্যাঙ্ক্রিয়াটাইটিস এবং ডিওডেনাল পারফোরেশনের বিরাট ঝুঁকি থাকে। তাই ডায়াগনোসিসের জন্য প্রথমেই নন ইনভেসিভ এমআরসিপি করতে হবে। তবে হ্যাঁ, মাইক্রোলেথ বা অতি ক্ষুদ্র স্টোনের ক্ষেত্রে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড বা ইইউএস ব্যবহার করা যেতে পারে। প্রি অপারেটিভ ঝুঁকি মূল্যায়ন আমাদের সঠিক ডায়াগনস্টিক ফ্লো নির্ধারণ করতে সিস্টেম্যাটিকভাবে সাহায্য করে। রোগীর সিবিডির ব্যাস যদি ৬ মিলিমিটারের কম হয় এবং লিভার ফাংশন টেস্ট স্বাভাবিক থাকে, তবে ঝুঁকি কম, সরাসরি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমিতে যাওয়া যায়। কিন্তু মাঝারি বা উচ্চ ঝুঁকির ক্ষেত্রে, যেখানে সিবিডি ডায়ামিটার বেশি এবং জন্ডিসের মতো লক্ষণ থাকে, সেখানে সার্জারির আগে ডায়াগনোসিস নিশ্চিত করতে অবশ্যই এমআরসিপি করে নিতে হবে।
সিবিডি স্টোনের ক্ষেত্রে আমরা সাধারণত 3টি অপারেটিভ সিনারিওর মুখোমুখি হই। প্রথমত, ল্যাপারোস্কোপির সময় স্টোন পাওয়া গেলে সিবিডি এক্সপ্লোরেশনের পর 7 থেকে 10 দিনের জন্য একটি টি টিউব বসানো হয়। দ্বিতীয়ত, যদি স্টোন থেকেই যায় তবে টি টিউবটি 2 থেকে 3 সপ্তাহের জন্য রেখে দেওয়া হয়, যাতে একটি ট্র্যাক্ট বা পথ তৈরি হয়। পরবর্তীতে এই ট্র্যাক্ট দিয়ে কোলেডোকোস্কোপ প্রবেশ করিয়ে স্টোন বের করা হয়। একে বলা হয় চমৎকার বুড়হিন টেকনিক। তৃতীয়ত, সার্জারির পরে স্টোন শনাক্ত হলে দেখতে হবে সেটি 2 বছরের মধ্যে হয়েছে নাকি পরে। 2 বছরের কম হলে সেটি রেসিডুয়াল স্টোন, আর বেশি হলে সেটি রিকারেন্ট স্টোন হিসেবে ধরা হয়। বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে পুরো প্রোটোকলটি অবিকৃতভাবে মেমোরিতে ধরে রাখা জরুরি। অ্যাকিউট থেকে ক্রনিক কোলিসিস্টাইটিস, মিরিজে সিন্ড্রোম এবং গলস্টোন ইলিয়াসের মতো জটিল অবস্থাগুলোর জন্য কোন ইনভেস্টিগেশন সবচেয়ে কার্যকর এবং চূড়ান্ত ম্যানেজমেন্ট কী হওয়া উচিত তা এখানে একত্রিত করা হয়েছে। এই গোল্ড স্ট্যান্ডার্ড প্রোটোকলগুলোই হল একজন অ্যাডভান্সড ক্লিনিশিয়ানের প্র্যাকটিসের মূল ভিত্তি। সবশেষে একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। আমরা দেখলাম যে ইআরসিপির মতো ইনভেসিভ পদ্ধতিতে প্যানক্রিয়াটাইটিস বা পারফোরেশনের মতো মারাত্মক জটিলতার ঝুঁকি থাকে। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে অগ্রসর ইমেজিং প্রযুক্তিগুলো কিভাবে আমাদের ডায়াগনস্টিক মরবিডিটি একেবারে কমিয়ে এনে জটিল বিলিয়ারি ডিজিজের চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করবে? এই প্রশ্নটিই কিন্তু ভবিষ্যতের ইন্টারভেনশনগুলোকে নতুন আকার দেবে। আমাদের এই বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিষয়টি নিয়ে অবশ্যই ভাববেন।